Okay, Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Good morning, good afternoon, good evening. যেখানে আছেন যে টাইম জোনে সেই টাইম জোন অনুযায়ী trying to greet everyone. আমার নাম চৌধুরী আব্দুল্লাহ কাসেদ. I'm an organizational development and organizational performance management consultant. Parallelly কয়েকটা কোম্পানির সাথে কাজ করছি and at the same time I'm a coach for life, business and career. নিজের ডিটেইলস পরিচয়টা লাস্টে দিচ্ছি and basically আমি সবসময় বিভিন্ন সাবজেক্টে কথা বলে থাকি which is related mostly to organizational development and at the same time also with organizational performance, life, business, career. লাইফের আন্ডারে আসলে যে কোনো জিনিস নিয়ে আমরা কথা বলে থাকি আমরা বলছি because I mean to include the audience যে আমি কথা বলছি বাট আমার কথার সাথে অডিয়েন্স এগ্রি করছে ডিসএগ্রি করছে আমার কমেন্ট সেকশনে একে অপরের সাথে এগ্রি করছে ডিসএগ্রি করছে সো সেই হিসাবে এটা ইটস নট জাস্ট আমি কথা বলছি ইটস লাইক আমরা কথা বলছি আই লাইক টু think of it as a group discussion and the whole idea is যে আমরা প্রোডাক্টিভ সাবজেক্টগুলো নিয়ে thought provoking subject-গুলো নিয়ে we will generate conversation and awareness building হবে good ideas sharing হবে that's the main objective. তো গতকাল আমি আসলে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা was about office timing, leaves and holidays, reasons for the present customs, its impacts and ideal remedies. তো আজকে সেটার সেকেন্ড পার্ট বলা যেতে পারে কারণ গতকাল কিছু জিনিস সময় অলরেডি 30 মিনিট ছাড়িয়ে গিয়েছিল সেজন্য আমি অনেকগুলো জিনিস কভার করতে পারিনি তো এইটা দিয়ে আসলে অনেক কিছু বলার আছে এই ভিডিওতেও যে সব কভার হয়ে যাবে সেটা না কিন্তু আজকে আমি ওই সাবজেক্টে আমি আরো কিছু জিনিস অ্যাড করতে চাচ্ছি যেটা আসলে গতকাল আমাদের আলাপে আমি কভার করতে পারিনি তো কয়েকটা পয়েন্ট আমি মানে গতকাল কি কভার করেছিলাম সেটা আমি যদি একটু সারমর্ম বলি বেসিক্যালি আমি হিস্টোরিক্যালি আমাদের দেশের কর্পোরেট কালচারে এই যে লেট স্টেইং এবং অফিসে অনেক রাত পর্যন্ত থাকার কালচারটা কিভাবে আসলো সেটা মোটামুটি হিস্টোরিক্যালি এভলিউশনটার কথা আমি বলেছি তারপরে আই টকড অ্যাবাউট যে এই জিনিসটা হওয়াতে আমাদের লাইফে সোসাইটিতে সোশ্যালি হেলথে উপর কি ধরনের ব্যাড এফেক্টস গুলো হচ্ছে এবং এরপর আমি কথা বললাম যে এটার ইম্প্যাক্ট মানে আইডিয়ালি এটাকে কিভাবে আমরা রেমেডি করতে পারবো লাস্টে আমি এটা নিয়ে কথা বলে শেষ করেছি তো আজকে আমি কিছু জিনিস আমি অ্যাড করবো সেটা হচ্ছে যে আসলে যতক্ষণ না পর্যন্ত পলিসি চেঞ্জ হচ্ছে রেমেডি হচ্ছে সিচুয়েশন আস্তে আস্তে হচ্ছে আশা করি আরো বেশি হবে কিন্তু প্র্যাকটিক্যালি আমাদেরকে কিছু জিনিস একটু মনে রাখতে হবে ফলো করতে হবে and this message actually goes out especially to the people I would say in their 20s and in their early and mid 30s যারা কাজ করছে বিভিন্ন অফিসে কারণ তাদের ভিতরেই আসলে ম্যাক্সিমাম রেস্টলেসনেস থাকে যে অফকোর্স আমি বাসায় যেতে চাচ্ছি ফ্রেন্ডের সাথে টাইম দিতে চাচ্ছি ফ্যামিলির সাথে টাইম দিতে চাচ্ছি স্পাউসের সাথে টাইম দিতে চাচ্ছি অথবা লাভড ওয়ানের সাথে বাইরে যেতে চাচ্ছি তো এই জিনিসগুলো থাকে তাদের মধ্যে আসলে অফিস থেকে একটু আর্লি লিভ করার ইচ্ছাটা প্রবণতাটা আর একটু বেশি থাকে তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে বেসিক্যালি এমপ্লয়িদের প্রতি আমার সাজেশন যে আপনারা যদি সবাই মিলে এইচআর এর সাথে কথা বলে ওই অফিসের পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটিটাকে কার্যকরী করতে পারেন তাহলে আপনাদের অফিস থেকে আগে যাওয়াটা অনেকটা এনশিওর হয়ে যাবে কারণ সাধারণত এক একটা অফিসের গাড়িতে সাধারণত মাইক্রোবাসগুলোতে 9 জন 10 জন অ্যাটলিস্ট 8-9 জন থাকে এক একটা মাইক্রোবাসে তো 8-9 জনকে দেখা যায় যে মানে একদম সবাইকে বাসা পর্যন্ত দেওয়া হয় না বাট অ্যাটলিস্ট 4-5টা মেজর লোকেশনে ড্রপ করা হয় এক একটা গাড়ি তো সবগুলো গাড়ি ড্রপ করে ফেরত আস্তে আস্তে গাড়ি 2 ঘন্টার মতো লেগে যায় আর সাধারণত লাস্ট পারসন টু বি ড্রপড হয়তো যে সময় বের হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে গিয়েও ড্রপ অফটা হয় তো এই জিনিসটাকে মাথায় রেখে দেখা যায় যে আসলে ম্যাক্সিমাম কেসে গাড়ি ছাড়ার টাইমগুলো যারা 5টায় বলে তথাকথিত অফিস টাইমিং শেষ হচ্ছে তারা 5:30টার দিকে গাড়ি দেয় 6টার দিকে গাড়ি দেয় ইউজুয়ালি মানে ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে যেটা অফিস টাইম ক্লোজিং টাইম থাকে তার অ্যাবাউট 30 মিনিট পরে একটা গাড়ি ছাড়ার টাইম থাকে এবং অনেক ক্ষেত্রে তার 45 মিনিট বা 1 ঘন্টা পরে আরেকটা গাড়ির টাইম দেয়া হয় তো বেশিরভাগ ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে যাদের কিছু এক্সট্রা কাজ পড়ে গেছে দিনের শেষে যেটা কিছুটা ওভারশুট করছে সেটাও সাধারণত 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে এবং
মোটামুটি এভরিবডি ক্যান লিভ, এটা একটা মোরলেস একটা আইডিয়া থাকে, যার কারণে যেসব অফিসে মোরলেস দ্য টাইম ইজ গিভেন আপ টু 6 PM, দেখা যায় 6:30 6:30 দিকে একটা গাড়ি ছেড়ে যাবে, আবার আরেকটা গাড়ি হয়তো আরেকটা রাউন্ড অফ গাড়ি হয়তো 7টার দিকে ছেড়ে যাচ্ছে। তো ইফ ইউ ক্যান অ্যাকচুয়ালি পজিশন ইয়োরসেলফ এবং মানে এই পিক এন্ড ড্রপ ফ্যাসিলিটির ভিতরে, তাহলে দেখা যাবে যে অনেকটা অন টাইম ইউর বিং এবল টু লিভ দি অফিস। বাট নিজের গাড়ি থাকলে চেষ্টা করতে হবে মোটামুটি যখন সবাই বের হয়ে যাচ্ছে সেই টাইমে, বাট এট দ্য সেম টাইম এটাও খেয়াল রাখতে হবে যে অ্যাজ ইউর বিকামিং মোর অ্যান্ড মোর রেসপন্সিবল, নিজের কাজটা কিন্তু আসলে এটা টাইম বেসড না, এটা ডেলিভারি বেসড, এবং আপনাকে খেয়াল করতে হবে যে আমার আসলে ডেডলাইন থাকলে আমার কাজটা আসলে না কমপ্লিট করে যাওয়াটা ইজ নট আ রেসপন্সিবল থিং টু ডু। Therefore, while the company should also not be giving you so much work that আপনাকে প্রতিদিনই লেট করতে হচ্ছে, বাট সপ্তাহে যদি আসলে 5 দিন 6 দিন কাজ হয়, একদিন দুদিন আসলে 7:30 8টা 8:30 বাজবে, এটা কিন্তু আসলে ধরে নিতে হবে, দিস ইজ প্রিটি কমন। অ্যান্ড এট দ্য সেম টাইম আরেকটু লেসার সিনিয়র পজিশন গুলোতে, লেটস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ, এই রেঞ্জগুলোতে মোটামুটি অন্তত মাসে 3-4 বার, সপ্তাহে অন্তত একবার অন অ্যান অ্যাভারেজ ওই গাড়িটা মিস করে একটু অন্যদের সাথে থাকা ইজ গুড ফর দ্য ক্যারিয়ার। এটা আমি এই জন্য বলছি, আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি, ইমপ্রেশন ইজ এ বিগ ফ্যাক্টর, কাজ ইজ এ বিগ ফ্যাক্টর, বাট ইমপ্রেশন ইজ অলসো আ বিগ ফ্যাক্টর। এবং কিছুটা মাঝে মধ্যে দেরি করাটা, it gives the idea to everyone, to bosses and to the company, company management, senior management, even company owners level খবর যায় যে এই মানুষগুলো তারা at least they show loyalty and dedication to the company। এবং এই জিনিসটা সবসময় যে আসলে যে জাস্ট ইমপ্রেশন সেটা না, আপনি একটু 2-1 সময় দেরি করে গেলে কিছু কাজ তো আপনি এগিয়ে রাখতে পারেন। আর অ্যাকচুয়ালি যেই দিনগুলোতে দেরি করা উচিত সেটা হচ্ছে যে যখন ডিপার্টমেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে খুব বড় কোনো কাজ এসেছে, কোনো একটা অ্যাসাইনমেন্ট এসেছে, এবং অনেকে নিজের টিম মেম্বার্স না হলেও আরেকটা টিমেরও কিছু মানুষ কাছাকাছি বসছে, তারা একটু লেট করে কাজ করছে, বা কোনো একটা গ্রুপে কোনো প্রজেক্ট কমপ্লিট করতে হচ্ছে। তো এই ধরনের টাইমগুলোতে যদি আপনি নিজে থেকে একটু ভলেন্টিয়ার করেন যে আচ্ছা ঠিক আছে, আমিও আই ক্যান স্টে ব্যাক অ্যান্ড আই ক্যান হেল্প ইউ আউট উইথ হোয়াট ইউর ডুইং, আজকে 8টা-9টা পর্যন্ত থাকলাম, আমরা একসাথে একটু কাজও করলাম, একটু মজাও করলাম, ডিনার করব, এভাবে চিন্তা করে এটাকেও যদি একটা পার্ট অফ একটা গ্রুপ এফার্ট, একটা টিম এফার্ট চিন্তা করে যদি আপনি থাকতে পারেন, দেন দ্যাট ইজ অ্যাকচুয়ালি গুড। এটা কিন্তু সব সময় না, বাট ডেফিনেটলি আমি মনে করি মাসে 3-4 বার এ ধরনের মানে জেস্টার ইফ ইউ ক্যান শো towards your other colleagues and to your team members, তাহলে যেটা হয় যে টিম মেম্বারদের মধ্যেও আপনার অ্যাকসেপ্টেন্স, আপনার পপুলারিটি, আপনার ক্যামেরাড্রি, টিমের মধ্যে যে ফেলো ফিলিংটা, বন্ডিংটা, আমার মনে হয় এই জিনিসটাতে এটা অনেক বড় পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। So while I will insist that companies should not make it a point to make sure that everybody is staying very late in the office, but once in a while definitely it is a good idea নিজে থেকে একটু এক্সট্রা কাজ শো করা, একটু এক্সট্রা কাজ করা এবং অন্যদের কাজে একটু হেল্প করা। তো টাইমিং নিয়ে এই কথাগুলো ছিল। রিগার্ডিং উইকেন্ডস আমার একটা সাজেশন হচ্ছে যে ওয়ান্স ইন আ ওয়াইল যদি দেখা যায় যে অনেকেই ফ্রাইডেতে কাজ করছে বা এটা মাঝে মাঝে হয়, তো ফোর্সড না হলেও নিজে থেকেই ভলেন্টিয়ার করে 2-1 সময় ফ্রাইডেতে আসা উচিত। এটা হয়তো 2-3 মাসে একবার হলেও ফ্রাইডেতে যদি ইফ ইউ নো দ্যাট সাম আদার কলিগস আর কামিং অ্যান্ড ওয়ার্কিং, দেন ওয়ান্স ইন আ হোয়াইল ইট ইজ আ গুড আইডিয়া টু কাম অ্যান্ড জয়েন। এবার আমি কোম্পানির উদ্দেশ্যে কিছু কথা বলবো। কোম্পানির উদ্দেশ্যে দিস ইজ মাই সাজেশন টু কোম্পানিজ, যে উইকেন্ড আমার মনে হয় 2-3টা কাজ করা যেতে পারে। একটা যেটা সেটা হচ্ছে যে ফ্রাইডেতে আসলে সকাল থেকে অফিস শুরু করে জুম্মার আগ পর্যন্ত কাজ করে তারপরে একটা হাফ ডে অফ এবং পুরো স্যাটারডেটা অফ দেওয়া যেতে পারে। সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু আসলে ভালো হয়, কারণ তাতে যেটা হয় যে অফিস থেকে যে যা নামাজে পড়তে যাওয়া সেটা করতেই পারে, কিন্তু ফ্রাইডে পুরো দিনটা মানে তাহলে আফটারনুনটা সে আসলে একটু ফ্যামিলির সাথে টাইম দিতে পারে, কোথাও বেড়াতে যেতে পারে, এবং দরকার হলে ঢাকার বাইরেও কোথাও গেল, আজকাল হাজারো রিসোর্টস হয়েছে,
অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিকে নিয়ে কাছাকাছি কোনো রিসোর্টে গেল, ওভারনাইট থাকলো, স্যাটারডে এনজয় করে ইভিনিং এ রিটার্ন করলো, পরের দিন অফিস করলো। তো আসলে এরকম এখন অনেকগুলো কোম্পানি এই পন্থায় যাচ্ছে এবং আমার কাছে মনে হয় দিস ইজ ভেরি গুড সাজেশন, বিকজ তাতে যেটা হয় যে অ্যাকচুয়ালি ফ্রাইডেতে তো মানে মানুষ খুব একটা সুযোগ পায় না খুব বেশি অন্য কিছু করার, তাই না? স্যাটারডেতেই আবার অফিস থাকছে, ফ্রাইডেতে দেখা যাচ্ছে যে মানে মানুষ অনেক দেরি করে ঘুম থেকে উঠছে, যারা একটু রিলিজিয়াস নামাজে যাচ্ছে, নামাজ পড়ে এসে লাঞ্চ করছে, এটা করতে করতে কিন্তু প্রায় বিকেল বিকেল হয়ে যাচ্ছে। তারপরে হয়তো একটু দুপুরে ঘুম দিচ্ছে, কারণ বাকি সপ্তাহে সারাক্ষণই কাজ করতে হয়। ঘুম থেকে উঠে দেখা গেল প্রায় সন্ধ্যা হয়ে গেল, দিন কিন্তু শেষ। তো আসলে তেমন কিছু করার থাকে না মোস্ট অফ দ্য টাইম ফ্রাইডেজে, বাট হাফ আ ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে করে যদি দেওয়া যায় দেন ইট ইজ ভেরি হেল্পফুল ফর আ লট অফ পিপল, এবং এটা কিন্তু আসলে মানুষের জন্য ভেরি ইনোভেটিভ একটা সলিউশন। তাদেরকে আরো এনার্জি আরো বেশি দেওয়া হয়। আরেকটা কাজ যেটা করা যেতে পারে, যেটা কিছু কিছু কোম্পানিতে করছে এখন, এবং এটা এই আইডিয়াটা আসলে পপুলারাইজ করতে পারলে খুবই ভালো হয়, সেটা হলো যে আপনি যদি 4টা ফ্রাইডে ডেফিনেটলি সবাইকে দিচ্ছেন, বাট ইনস্টেড অফ ডুইং অল্টারনেট স্যাটারডেজ বা 4টা হাফ ডেজ এরকম না করে আপনি যেটা করবেন যে 2টো দিন মানুষকে ফ্লেক্সিবিলিটি দিবেন, যে মাসে যে কোনো 2টো দিন ইউ ক্যান টেক অফ অর ইউ ক্যান ইভেন ওয়ার্ক ফ্রম হোম। এই ফ্লেক্সিবিলিটিটা দিলে দেখবেন যে মানুষ কিন্তু আসলে অনেক এটা মোটিভেটেড হচ্ছে, কারণ তাহলে দেখা যাচ্ছে যে সে ওই নিজের প্রয়োজন অনুযায়ী 2টো দিন অফ নিবে, কোনো একটা উইকেন্ডের সাথে জোড়া লাগিয়েছে, একটা কোথাও বেড়াতে যেতে চাইলে যেতে পারবে, অথবা তার কোনো যদি কাজ করার থাকে, কোনো পাসপোর্ট অফিসে কাজ থাকে, ব্যাংকে কাজ থাকে, তাহলে সেই কাজগুলো করার সে সুযোগ পাচ্ছে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ফ্যামিলির সাথেও বাচ্চার যদি প্যারেন্টস টিচার মিটিং থাকে বা হোয়াট এভার ইট ইজ, লট অফ থিংস পারসন ক্যান অ্যাকচুয়ালি ডু যদি 2 দিন মাসে তাকে অফ ডে দেওয়া হয়। আর রিগার্ডিং হলিডেজ আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের যে এমপ্লয়মেন্ট লটা আছে, লেবার ল আছে, সেখানে যেভাবে হলিডে পলিসিটা আছে এটা আসলে টু সাম এক্সটেন্ট ইজ কোয়াইট ইমপ্র্যাকটিক্যাল। সেখানে 14 দিন মেডিকেল লিভ দেয়া আছে, এবং ক্যাজুয়াল লিভ দেয়া আছে 10 দিন, এবং আর্ন লিভটা যেভাবে হিসাবটা দেওয়া আছে যে প্রতি 18টা ওয়ার্কিং ডে পরে একটা আর্ন লিভ করে আর্ন করা হচ্ছে, তাহলে দেখা যায় যে সাধারণত বছরে সেটা 15-16 দিন অফ আর্ন লিভ হয়ে থাকে। সো ইফ ইউ অ্যাড অল অফ দ্যাট আপ, কেউ যদি আসলে পুরো সিক লিভ দেয়, ক্যাজুয়াল লিভ দেয়, আর্ন লিভ দেয়, ইট কামস টু অ্যাবাউট 40 ডেজ। নর্মালি বিশেষ করে স্টাফ লেভেলে কেউ আসলে 40 ডেজ একটা অফিসে সাধারণত দেয় না, এবং এটা নেওয়াটা ইজ অলসো নট অ্যাডভাইজেবল। বাট এট দ্য সেম টাইম আমাদের বর্তমান অফিসে ম্যাক্সিমাম অফিসগুলোতে মানুষ আসলে 5 থেকে 10 দিনের বেশি আসলে লিভ সারা বছরে নেয় না, খুব কম। আর কিছু কিছু ক্ষেত্রে নেয়, সেটাও হয়তো 14-15 দিনের উপরে যায় না। বাট আমাদেরকে অন্তত পক্ষে যেটা উইচ ইজ আ ভেরি আইডিয়াল নাম্বার এন্ড আ হেলদি নাম্বার, সেটা হচ্ছে অ্যারাউন্ড 20। যার কারণে মাল্টিন্যাশনাল ব্যাংক ট্যাঙ্কগুলোতেও কিন্তু 20 ডেজের একটা প্রভিশন আছে, 20 ওয়ার্কিং ডেজ মাইন্ড ইউ, উইচ মিনস দ্যাট এই ফ্রাইডে কিন্তু কাউন্ট করা হচ্ছে না, বা উইকেন্ডের দিনগুলো এখানে বা পাবলিক হলিডের সাথে জোড়া লাগালেও সেইগুলোকে কাউন্ট করা হবে না। তো আমরা যদি সেভাবে চিন্তা করে দেখি, তাহলে কিন্তু মোটামুটি যেটা করা যেতে পারে সেটা হলো ওই আর্ন লিভটাকে 2টো ভাগে ভাগ করে দেওয়া যাবে, এবং তারপরে যেটা বলতে হবে যে ওকে 2টো আমি ভাগ করে দিলাম আর্ন লিভ তুমি এভাবে এক উইকের একটা ব্লক দিবে, 7 ডেজ, 7 ওয়ার্কিং ডেজ, ইন রিয়ালিটি অ্যাবাউট 8 দিন হয়তো হয়ে যাবে, মাঝখানে একটা ফ্রাইডে পড়ে গেলে আরেকটা এরকম ব্লক তোমাকে দিতে হবে। তো 2টো ব্লক বছরে নিতে হবে, মাঝখানে 3 মাস, 4 মাস, 5-6 মাসের একটা গ্যাপ থাকতে পারে। তো সেরকম একটা মোটামুটি বিটুইন মিনিমাম 3 মান্থ, ম্যাক্সিমাম 7 মান্থসের গ্যাপে you need to take and 2টো এরকম আর্ন লিভের ব্লক। এটা আমার মনে হয় ম্যান্ডেটরি করে দেওয়া উচিত, এবং এটা আসলে কোম্পানি মনে করতে পারে যে এটা কোম্পানির জন্য ক্ষতিকারক, কিন্তু আসলে এটা কোম্পানির জন্য অনেক দিকে উপকারী। এটা কেন উপকারী? বিকজ যেই মানুষটা লিভে চলে যাচ্ছে তখন কিন্তু কোম্পানি বুঝতে পারছে যে সেই মানুষটাকে ছাড়া কোম্পানি চলতে পারে কি না। এটাও প্রমাণ করে যে সেই মানুষটা আসলে তার টিম মেম্বারদেরকে তার কাজ সম্পর্কে কতটুকু জানিয়েছে, কতটুকু অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছে, এবং টিম মেম্বারদের মধ্যে টিম ওয়ার্কটা কতটা ভালো, যে তারা দে ক্যান কাম ফরওয়ার্ড, স্টেপ ইন, এন্ড অলসো হেল্প দ্য পারসন
out in by doing their work, his or her work, while that person is out on leave. সবাই সবাইকে এই সাপোর্টটা দিলে কিন্তু দেখা যাচ্ছে যে টিম ওয়ার্কটাও বাড়ে, টিম বন্ডিংটা বাড়ে, একে অপরের প্রতি গ্র্যাটিটিউড বাড়ে, এবং অ্যাট দ্য সেম টাইম কোম্পানির জন্য ভালো, কারণ কেউ যদি কোনো কারণে চলে যায়, অসুস্থ হয়, ইভেন মারাও যায়, যেটা হতেই পারে আসলে, তো সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি একটা ভ্যাকিউম তৈরি হচ্ছে না, সেই কাজ এবং রেসপন্সিবিলিটি গুলো অন্যরা টেক কেয়ার করছে। ইট অলসো হেল্পস টু প্রুভ যে কোনো একজন মানুষ যে তার কে কোথায় কোন কাজের জিনিসটা রেখেছে, ডকুমেন্টস কোথায় রেখেছে, ওই জিনিসগুলো যে সবার কাছে অ্যাক্সেসিবল আছে, এটাও প্রমাণিত হচ্ছে এই সিস্টেমটাকে যদি আমরা রাখি। আর এই দুটো ব্লক ছাড়া 10 দিন না হলে অন্তত 5টা ক্যাজুয়াল লিভ তো ডেফিনেটলি ম্যান্ডেটরি করা উচিত, যেটা বিভিন্ন সময় প্রয়োজন মতো অ্যাজ এন্ড রিকোয়ার্ড মানুষ নিবে। সো এই পলিসিটা আসলে কোম্পানির তরফ থেকে এটা রীতিমতো এনফোর্স করা উচিত ডেফিনেটলি। সো অ্যারাউন্ড 14 days and minimum maybe another 6 days, এই 20 days ম্যান্ডেটরি তো হওয়াই উচিত। তারপরে যদি এক্সট্রা কয়েকদিন ক্যাজুয়াল লিভ কেউ নিল তো নিল। In addition to all of these things, companies should also introduce a few other kinds of leaves. সেগুলোর মধ্যে ডেফিনেটলি একটা থাকা উচিত প্যাটার্নিটি লিভ, যে কেউ যদি ফাদার হয়, ম্যাটার্নিটি লিভ তো হচ্ছে গিয়ে বিশাল লম্বা একটা 3-4 মাসের প্রভিশন, এখন ওটা আরো বাড়ানো হচ্ছে। ইন্টারন্যাশনালি তো ইভেন 9 মাস পর্যন্ত চলে গেছে, কিন্তু প্যাটার্নিটি লিভ অ্যাটলিস্ট 1 সপ্তাহের একটা লিভ থাকা উচিত, যে কারো মেইল কোনো এমপ্লয়ির যদি বাচ্চা হয়, তার বেসিক্যালি তার স্পাউসের, তার ওয়াইফের বাচ্চা হলো, তো সে অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে অন্তত 7 দিনের একটা লিভ পাবে, তার ফ্যামিলির কিছু জিনিস টেক কেয়ার করার জন্য। তার ওয়াইফ হয়তো হসপিটালে, বা হসপিটাল থেকে তাকে বাসায় নিয়ে আসা হচ্ছে, হসপিটালে কিছুটা ডিউটি করতে হচ্ছে। তো কারণ আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের তো এখন ফ্যামিলি স্ট্রাকচার অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে এরকম দেখা যেত যে অনেক মানুষ পাওয়া যায় যে এসে ওয়াইফের সাথে হসপিটালে থাকছে, নানি দাদি অনেক কিছু, বাট এখন কিন্তু ওই ফ্যামিলি বন্ডিংটা নেই, স্ট্রাকচারও নেই, মানুষ আলাদা আলাদা হয়ে যাচ্ছে। অনেকের ফ্যামিলি কিন্তু ঢাকার বাইরে থাকছে, কিন্তু তাকে ঢাকায় থাকতে হচ্ছে, তার ওয়াইফকে দিয়ে, তার নতুন বাচ্চা হচ্ছে, তার সবকিছু ঢাকায় হচ্ছে। তো অনেক রকম প্রবলেমস আছে মানুষের লাইফে। তো কোম্পানি যদি সেখানে একটা সাপোর্টিভ ভূমিকা পালন করে এবং সেখানে যদি হেল্প করে এমপ্লয়িকে, তাহলে সেই এমপ্লয়ির লয়্যালটি এবং ডেডিকেশন আরো অনেক ক্ষেত্রে বেড়ে যায়। সো প্যাটার্নিটি লিভ ইজ দেয়ার। কম্প্যাশনেট লিভ হচ্ছে যদি ফ্যামিলির মধ্যে কেউ মারা যায়, সেই ক্ষেত্রেও একটা 5-6 দিন বা 7 দিনের একটা ব্রেক দেওয়া উচিত, যেটা আসলে অন্য কোনো লিভ ক্যাটাগরির সাথে অ্যাডজাস্ট হবে না। এটা একটা এডিশনাল লিভ তাকে দেওয়া হলো, বিকজ এটা তার এই সময়টা লাগে, ফ্যামিলি ক্লোজ কারো যদি এ ধরনের কোনো একটা ঘটনা ঘটে, তাহলে মিনিমাম 4-5 দিন সময় লাগে আসলে সেই জিনিসটা ওভারকাম করতে, এবং কিছু ফর্মালিটিস থাকে, দোয়া মাহফিল অর্গানাইজ করা, এটা সেটা, ফ্যামিলির আরো অন্যরা যারা আছে তাদেরকেও সহানুভূতি দেখাতে হয়, তাদের সাথে সময় দিতে হয়, অনেক রিজনস থাকে। আসলে এই লসটা তো কভার করা যায় না, এবং দেখা যায় যে এটার মন খারাপের ওই ব্যাপারটা এটা কয়েক মাস থাকে, কিন্তু অ্যাক্লিমেটাইজ হতে মিনিমাম 3 মাস 4-5 মাস লেগে যায়। কিন্তু তারপরেও অন্তত পক্ষে 7 days যদি কোম্পানির তরফ থেকে এই কম্প্যাশনেট লিভ দেওয়া হয়, অ্যান্ড দ্যাট ইজ নট ফর দূরান্তের আত্মীয় স্বজন, ইমিডিয়েট ফ্যামিলি মধ্যে বলা হচ্ছে, তাহলে সেটাও একটা মানুষের জন্য একটা অনেক বড় সুবিধা। অফকোর্স কিছু স্পেশাল স্টাডি লিভের মতো দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে কেউ যদি MBA পারসিউ করতে থাকে, বা বড় কোনো ডিগ্রি পারসিউ করতে থাকে, বা লেটস সে চার্টার অ্যাকাউন্টেন্সি পড়ছে বা কিছু, তখন যে তার মেইন ফাইনাল এক্সামস গুলো থাকবে, বা কোনো বড় কোনো এক্সামিনেশন যদি থাকে, এটুকু আমরা করতে পারি যে বছরে একবার তাকে সেই এক্সামের জন্য প্রিপারেশনের জন্য আমরা অ্যাটলিস্ট 3-4 দিন সময়, এক্সামের ডেট প্রমাণিত দেখে সেখান থেকে 3-4 দিন আগে তাকে যদি আমরা একটা ব্রেক দেই, দেন দ্যাট ইজ গুড প্র্যাকটিস অলসো। অ্যান্ড দেন দেয়ার ইজ স্পেশাল লিভ এবং পিলগ্রিমেজ লিভ। স্পেশাল লিভ হচ্ছে এটা কোম্পানির ডিসক্রিপশনে, এটা কেউ যদি বেশি খারাপভাবে কোনোভাবে আহত হয়ে থাকে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার অপারেশন লাগছে, সার্জারি লাগছে, তাকে হসপিটালে 1 মাস থাকতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিছু স্পেশাল লিভের ব্যবস্থা করা যেতে পারে, যেটা পেইডও হতে পারে, আনপেইডও হতে পারে। ভালো হয় যদি পেইড হয়, তো সেটা আমরা এরকম একটা প্রভিশন কোম্পানি পলিসিগুলোতে থাকা দরকার হলে এটা আসলে কোম্পানির প্রতি লয়্যালটি বেড়ে যায়। অ্যান্ড দেন অফকোর্স পিলগ্রিমেজ লিভ, যে বছরে পুরো
ক্যারিয়ারে অন্তত একবার ওমরা অথবা হজের জন্য আমরা স্পেশাল লিভ দিব। ওমরার জন্য 7 days মেবি, আর হজের জন্য আমরা হয়তো 20 days-এর একটা লিভ দিয়ে থাকবো। তো এই ধরনের একটা পলিসি যদি করা যায় কোম্পানিতে, দেখা যায় যে ন্যাচুরালি ইট ডাজ নট অ্যাপ্লাই ফর দোজ পিপল যারা বারবার হজে যেতে চায়, বারবার ওমরা করতে চায়, কিন্তু অন্ততপক্ষে একবার যদি তার এমপ্লয়মেন্ট ডিউরেশনে যদি কোম্পানি এরকম একটা সুযোগ তাকে দেয়, স্পেশালি ফর পিপল যারা অলরেডি অন্তত মিনিমাম 1 বছরের বেশি কোম্পানিতে আছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানির প্রতি তাদের লয়্যালটি অনেক ডিপলি তৈরি হয়ে যাচ্ছে। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং দ্য গুড থিং ইজ যে কোম্পানি যদি আসলে তার এ ধরনের অনেক রকমের লিভ পলিসি করে থাকে, then the real interesting thing is that the employee will not leave, মানে ছোট ছোট লিভ গুলো নিবে, but employee আসলে এই ধরনের কোম্পানি ছেড়ে চলে যেতে চাবে না, and that is very important in order to build a team, কারণ টিমের মধ্যে যদি মানে কনস্ট্যান্টলি চেঞ্জেস হতে থাকে তাহলে সেখানে কিন্তু মানে কাজ আগায় খুব স্লো। সো একটা মোটামুটি ভালো টিম হয়ে গেলে একটা ডিপার্টমেন্টে যদি একটা সুন্দর ফ্লো চলে আসে, 5 জন 7 জন 8 জন, ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ওই টিমটাকে অন্তত পক্ষে 3-4 বছর যদি ইন্ট্যাক্ট রেখে আগানো যায়, সো দ্যাট ওই টিমের মধ্যে থেকে 1-2 জনের বেশি যাতে ঝরে না পড়ে ইন দ্যাট 3-4 year period at the very least। আর যেই টিমগুলোতে আমরা দেখবো যে মানে মোটামুটি প্রতি বছরই 1-2 জন করে চেঞ্জ হচ্ছে, আমরা 10 জনের টিম 4-5 বছর পরে হয়তো মাত্র 2 জন অরিজিনাল আছে, সব চেঞ্জ হয়ে গেছে, সেই টিমের কিন্তু প্রগ্রেস উইল বি মাচ মাচ স্লোয়ার। সো আমাদেরকে আসলে যদি কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে, আমি দিস ইজ অ্যাজ অ্যান অ্যাডভাইজার ফর অ্যাজ এ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার ফর অর্গানাইজেশনস, আমি বলবো যে শর্ট রানে মনে হতে পারে বা কিছু মানুষের উপদেশে মনে হতে পারে যে আমরা কেন এই ধরনের পলিসি করব, এগুলো করলে বোধহয় কোম্পানির জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে, কিন্তু আসলে লং রানে এই ধরনের কাজগুলো করলে আসলে কোম্পানির জন্য অনেক অনেক বেশি উপকারী। সো দিস ওয়ার সাম অফ মাই সাজেশনস ফর এমপ্লয়িজ যারা তাদের ক্যারিয়ার পারসু করছে ইন দ্য কর্পোরেট সেক্টর, and also some suggestions for companies as well. And having said that, আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। Before finishing the video, I would like to just quickly introduce myself. আমি introductionটা লাস্টে আনি so that প্রথম দিকে we can go directly into the discussion itself. আমি মোটামুটি 26-27 বছর ধরে কাজ করছি। আমার ক্যারিয়ার শুরু হয়েছে ব্যাংকিং এ, তারপর আমি মাল্টিন্যাশনাল ব্যাংকে, লোকাল ব্যাংকে কাজ করেছি, তারপর মোস্টলি আমি আইটি সেক্টরেও কাজ করেছি, ফুড সেক্টরে কাজ করেছি, বাট বাল্ক অফ মাই ক্যারিয়ার হ্যাজ বিন ইন দ্য আরএমজি সেক্টর। গত 2-3 বছর ধরে আমি কনসাল্টিং করছি। আমি আগেও কাজের পাশাপাশি কিছু কনসাল্টিং এর কাজ করেছি। থ্রু আউট মাই ক্যারিয়ার আমি ট্রেনিং করিয়েছি। আমি প্রায় 40টি অর্গানাইজেশনে প্রায় 7-8 হাজার ঘন্টা ট্রেনিং করিয়েছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমি মিডিয়ার সাথে জড়িত ছিলাম। আমি 2006 থেকে 13 রেগুলার বেসিসে বাংলা ভিশনে এবং গাজী টিভিতে প্রোগ্রাম করেছি, এবং এটা ছাড়াও আমি চ্যানেল আইতেও প্রোগ্রাম করেছি। আমি নিজে প্রডিউস করেছি, ফ্যাসিলিটেট করেছি লার্জ স্কেল টক শোজ, এবং অন্যান্য মোটামুটি অনলাইনেও অনেক মানে ওটিটি প্ল্যাটফর্মে কিছু টক শোজ করার সৌভাগ্য হয়েছে, অ্যান্ড এখন আমি রেগুলারলি ভিডিও ব্লগিং করছি। সো দ্যাটস মি, মোটামুটি ডাইভার্স ক্যারিয়ার। এই বিভিন্ন অভিজ্ঞতাকে আমি সমন্বয় করে আমার এই টকগুলোতে আমার এক্সপিরিয়েন্স থেকে থটস অ্যান্ড আইডিয়াস শেয়ার করে থাকি। বাট বাই নো মিনস ডু আই ক্লেম দ্যাট আমার মোটামুটি যে ক্যারিয়ার এটা ফুল অফ সাকসেসেস। আলহামদুলিল্লাহ বেশ অনেক কিছু ভালো এক্সপিরিয়েন্সেস হয়েছে, যেমন এই 26-27 বছরের মধ্যে প্রায় 16-17 বছরই আলহামদুলিল্লাহ আমি CXO লেভেলে মানে কাটাতে পেরেছি, অ্যাজ ইন লাইক ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং CHRO ইত্যাদি এই ধরনের রোলস আমার সৌভাগ্যে এসেছে। কিন্তু at the same time there has been numerous failures, setbacks and potholes, and I don't feel bad saying that there has been so many failures, potholes, setbacks, because একটা মানুষ আসলে এগুলোর মধ্যে দিয়ে গেলেই সে আরো enriched হয়। তো আমার কাছে মনে হয় যে এগুলো সবকিছুই হচ্ছে লার্নিং এক্সপিরিয়েন্স, এন্ড এগুলো সবকিছুর আলোকেই আমি সবার সাথে আমার থটস গুলো শেয়ার করে থাকি। Anyway, enough said. Thank you so much for watching my program, and I invite you to watch more of my video blogs. Able আমি এখন শেষ করছি। Thank you so much for sticking by with me all this time.